সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা দেখার জন্য। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে প্রফেসর ফাহাদ বিন জাহেদ, কোর ফ্যাকাল্টি মেম্বার, নর্থ নর্থ সাউথ ইউনিভার্সিটি, সদস্য সচিব, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস বিসিআর, এবং যুক্ত রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে জনাব আবু তাহের, চেয়ারম্যান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। জি, আমি প্রথমে আবু তাহের ভাই আপনার কাছে আসি। আজকে আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল একটি সমাবেশ, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজার সাথে সংহতি প্রকাশ করে সারা বিশ্বব্যাপী, এবং সেটির ছোঁয়া বাংলাদেশেও লেগেছিল। বাংলাদেশেও বিভিন্ন জায়গায়, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় সেই সমাবেশটি পালিত হয়েছে, উদযাপিত হয়েছে। ছাত্র জনতা করেছে, রাস্তায় ছিল, তারাও ওনারাও হচ্ছে সংহতি প্রকাশ করেছে গাজার এই ইস্যুতে। তো এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে গাজার বিষয়ে যে একটি সমাবেশ করা হলো বাংলাদেশের পক্ষ থেকে, ছাত্র জনতা করেছেন, এবং একই সাথে দিয়ে গাজার ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দাবি করা হয়েছে, যে গাজার ফিলিস্তিনের, মোট কথা ফিলিস্তিনের, যে একটি ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হোক। এই সার্বিক এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিভাবে দেখেছেন আজকের এই সমাবেশটিকে একজন রাজনীতিবিদ হিসেবে? জি তাহের ভাই, আপনি কি শুনছেন আমাকে? শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, আমি আজকের এই একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা হলো যে আমাদের গাজাবাসীকে গত কয়েক আমার আমার আগে ওনাকে একটু দেন, তারপরে আমি কথা বলতেছি। আমি 1 মিনিট কথা বলতেছি একজনের সাথে। তাহলে আমি একটু আচ্ছা, 1 মিনিট সময় নিতে হচ্ছে আপনাকে। প্রফেসর ফাহাদ, আমি আপনার কাছে আসি সেই বিষয়টি নিয়ে। সেটি হচ্ছে যে আপনি দেখেছেন আহ, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি একটি বিষয় উল্লেখ করেছেন যে 900 কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরির জন্য। এই বিষয়টি আপনি দেখেছেন, এটি খুব আলোচিত একটি বিষয় আজকে গণমাধ্যমে। এবং আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে 900 কোটি টাকার যে তহবিলে যোগান করা হবে নতুন উদ্যোক্তা তৈরির জন্য, বাংলাদেশের জন্য এটি একটি ইতিবাচক বিষয় নিঃসন্দেহে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে জনাব ফাহাদ, এরকম তহবিল গুলো মূলত পরবর্তীতে নতুন উদ্যোক্তা যারা থাকে তারা কি কোনোভাবে লাল ফিতা দৌড়াতে যে আটকা পড়ে যায় কিনা, যখন তারা তাদের বিজনেস মডেল দাঁড় করানোর জন্য প্রস্তাব নিয়ে যায় সরকারের কাছে বা ব্যাংকগুলোর কাছে, বা এটি আসলে কিভাবে কাজ করে, এটি এই বিষয়ে আপনার আহ, দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি বলেন যে সুফলভাবে এবং সফলভাবে সত্যিকার অর্থে যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে কাজে লাগানোর জন্য, তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য সরকারের পক্ষ থেকে, এবং এই যে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর উনি কথাটি বলেছেন, এই বিষয়টি সুস্পষ্ট ভাবে কিভাবে আসলে বাস্তবায়ন করা সম্ভব বাংলাদেশের আসপেক্টে। এমন তো তহবিল হয়তো বা আগে গঠন করা হয়েছে কিনা আমরা জানি না, তারপরও দেখা গেছে যে তরুণ উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা হতে চান তারা যখন সরকারের কাছে যান, আবেদন করেন, কোনো না কোনো ভাবে তাদেরকে বঞ্চিত হতেও হয় লাল ফিতা দৌড়াতে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন শিক্ষাবিদ হিসেবে, এবং উদ্যোক্তা তৈরির জন্য এটি কতটা কার্যকরী হবে বলে মনে করেন? So, thank you so much for asking me this wonderful question. আমি আজকের এই আমাদের আয়োজিত যে টক শো, এটার এঙ্কার হিসেবে আপনাকে এবং যিনি সম্মানিত অতিথি আছেন দুজনকেই আমার তরফ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে দিস ইজ আ গুড এফর্ট, নো ডাউট। হ্যাঁ, কারণ আপনি যখন একটা তহবিলকে সংগ্রহ করছেন এবং সেখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে এই পরিমাণ অর্থ সেখানে আছে, এবং এই অর্থটা
ব্যয় করা হবে কাদের পেছনে, সেটা হচ্ছে নতুন তরুণ উদ্যোক্তাদের পেছনে। মানে যারা তরুণ উদ্যোক্তা তাদের পিছনে এটাকে ব্যয় করা হবে। এখন ব্যয় করার জন্য অফকোর্স দেয়ার আর সেভারাল স্টেপস, এবং আমি যতটুকু আজকে দেখলাম, এই আর্টিকেলটা আমি পড়েছি, আমি যতটুকু দেখলাম যে এখানে আমাদের স্টার্টআপ বাংলাদেশ এবং এটার সাথে সাথে বিটা জয়েন্ট এফর্ট দে হ্যাভ অন দিস ম্যাটার, এবং তারা চাচ্ছেন যে তরুণ যারা উদ্যোক্তা আসছেন, সেটা ইউনিভার্সিটি থেকে সদ্য গ্রাজুয়েট হওয়া একজন ছাত্র হতে পারে, কিংবা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ফাইনাল ইয়ার স্টুডেন্ট হতে পারে, কিংবা ইউনিভার্সিটি শেষ হয়তোবা এখন জবে আছে, বাট হি অর শি মাইট নট অ্যাকসেপ্টিং দ্য জব, এই ধরনের যারা ক্যান্ডিডেটস আছে তাদের জন্য এই উদ্যোগ আমি মনে করি খুবই খুবই ভালো উদ্যোগ। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়। প্রথম বিষয়টা হলো যে আপনি যখনই একটা স্টার্টআপ কোম্পানিকে আপনি কোনো ফান্ড দিচ্ছেন, আমরা যেটা ওভারসিজ দেখি, সারা ওয়ার্ল্ডে দেখি যে আউট অফ 100 startup companies, less than 10% of them they're gonna work and they become successful. এটা কিন্তু একটা মানে একটা ফ্যাক্ট, ঠিক আছে? এই যে less than 10%, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ইভেন 5% ও না। এটার মানে এই না যে we are gonna discourage the new people, হ্যাঁ, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, those who want to be new entrepreneurs, তাদেরকে আমরা ডিসকারেজ করব না, তাদেরকে অবশ্যই এনকারেজ করব। তবে এটার আমি মনে করি যে প্রপার স্ক্রুটিনি হয়ে ফান্ডিংটা রাইট জায়গায় যেতে হবে। ইউ গেট মাই পয়েন্ট? যেমন একটা বিষয় হচ্ছে যে ধরুন যে আপনার একটা প্রজেক্ট, সেটা আমি ধরে নিলাম যে কমিউনিকেশন বেসড একটা প্রজেক্ট। এই যে কমিউনিকেশন বেসড একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা কতটুকু ফিজিবল হবে, এটা কস্ট এফেক্টিভ হবে কিনা, এটার মার্কেটিং পলিসি কি হবে, এটার মাধ্যমে আসলেই কি মানুষ উপকৃত হবে কিনা। এবং বায়ার এবং সেলারের ভেতরে একটা ডিফারেন্স হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেলার অর প্রোডিউসার এটা নিশ্চিত না করতে পারবে বায়ারকে যে দ্য বায়ার ইজ উইনিং, বায়ার জিতছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মার্কেটে নিজেকে পপুলার এবং সাস্টেনেবল করতে পারবে না। দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট লেসনস অফ বিজনেস, ঠিক আছে? এখন এই যে স্ক্রুটিনিটা হয়ে যে আসলে কি প্রজেক্টটা ঠিক কিনা, টাকাটা আসলেই প্রপার জায়গায় যাবে কিনা, তারা ঠিকমতো এফর্ট দিতে পারবে কিনা, এবং শুধুমাত্র ফান্ড দিয়েই শেষ করা যাবে না। আই এম প্রিটি শিওর they have board, right? Experienced people, they sit in the board and they make sure যে আসলেই একটা টাকা দেওয়ার পরে যেই সময় যেই স্টেপগুলো নেওয়া দরকার, যে সময় বিজনেসে যে প্রগ্রেসগুলো হওয়া দরকার, সেই প্রগ্রেসগুলো হচ্ছে কিনা। এমনও তো হতে পারে যে স্টার্টআপ করার পরে যারা সেটার পেছনে আছে এন্টারপ্রেনিউরস, তারা বললো যে না আমাদের এটা ভালো লাগছে না, উই ওয়ান্ট টু সুইচ ইনটু সামথিং এলস। তো আসলে তো তখন তো দেখা যাবে যে পুরো প্রজেক্টটাই ডিজাস্টার। এটার একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আসলেই তারা মন থেকে এটা করতে চায়। একজন গেস্ট আছে আমার, ওই যে পঙ্কজ ইন্ডিয়ান নিয়ে আসো তো বাস। এই মাত্র ঢুকছে, আমি 10 মিনিট আগে ঢুকছে। নিচে আছে। আপনি বলেন, রাখতে পারলে ভালো হয়। জি জনাব আবু তাহের, আপনি একটু মিউট করে রাখেন, তাহলে হচ্ছে আলোচনায় একটু সুবিধা হয়। আপনি কষ্ট করে যদি মিউট করে রাখেন। জি জনাব ফাহাদ। সরি, আমি যেখানে স্টপ করেছিলাম ওখান থেকে বলছি। তো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রপার মনিটরিংটা, হ্যাঁ, যে আসলে কি এখন 3 মাসের মধ্যে রেজাল্ট আসা দরকার, 3 মাসে আসে নাই, তাহলে কি 4 মাসে আসবে কিনা। আর যদি সেটা 3 মাসের আগে চলে আসে একটা রেজাল্ট, তাহলে তো খুবই ভালো। সো উই হ্যাভ সো মেনি ফিল্ডস, সেটা ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে, সেটা বায়োটেকনোলজি থেকে শুরু করে, সেটা আপনার আজকাল ওয়ার্ল্ডে খুবই ফেমাস, যেটাকে আমরা দেখি যে জিএমও ক্রপস, এটার উপরে বাংলাদেশে আমার ইউনিভার্সিটিতেই নোবেল লরিয়েটসরা আসেন, হ্যাঁ, এবং তারা সেমিনার করেন, স্পিচ দেন যে টু
to make us understand and realize the importance of GMO crops. তো এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, শুধু অ্যামাউন্ট দিয়ে চুপ করে বসে থাকা যাবে না। প্রপার জায়গায় গিয়েছে কিনা, আসলেই তারা ডিজার্ভিং ক্যান্ডিডেট কিনা, এবং সময়ের সাথে সাথে তাদেরকে মনিটরিং করতে হবে যে তাদের যে প্রজেক্ট সেটা ঠিক রাইট প্যাথে এগোচ্ছে কিনা। এগুলোকে মাথায় রাখলে আমার মনে হয় দিস ক্যান বি আ ওয়ান্ডারফুল স্কিম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটির সাথে জনাব ফাহাদ, আমি একটি সম্পূরক প্রশ্ন এক কথা জানতে চাচ্ছিলাম যে এই যে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য যারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের প্যারামিটারটা সরকারের কাছে কি হবে? যে কেউ গেলেই তো আর সরকার তাকে এই তহবিলটা দিয়ে দিবে না নিশ্চয়ই। সেই প্যারামিটারটার জন্য সরকারের পক্ষ থেকে কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এখানে যখন আমরা বলি যে মানি ফ্রম দ্য গভর্নমেন্ট, ইটস নট সো ইজি টু গেট। দেয়ার আর কমপ্লায়েন্সেস, সেভারাল প্যারামিটারস আর ইনভলভড। সো এরকম না যে এখানে কেউ গেলেই, আমার মনে হয় না, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, যে একজন গেলেও আর সেটা নিয়ে চলে আসলো। আমার মনে হয় যে সেখানে অবশ্যই কমপ্লায়েন্সেস আছে, স্টেপস আছে, প্যারামিটারস আছে। এগুলোকে সবকিছুকে মেনটেন করেই একজন তরুণ উদ্যোক্তাকে দেয়া হবে। আর এটার সাথে সাথে আমার মনে হয় যে মনিটরিংটা করা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু অনেক সময় দেখি যে, ফর এক্সাম্পল, লেটস সে আই এম নট টেকিং মানি ফ্রম দ্য গভর্নমেন্ট, আমি একজন ইয়াং এন্টারপ্রেনিউর, আমি হয়তো আমার টাকাই আমি খরচ করছি, বা আমার প্যারেন্টসের থেকে নিয়ে আমি একটা প্রজেক্ট করলাম, কিন্তু এটার যদি প্রপার গাইডেন্স না থাকে, এটার ভিতরে যদি আপনার এক্সপেরিয়েন্স মানুষের ইনপুট যদি না থাকে, ঠিক আছে, those who really understand business, তাদের যদি ইনভলভমেন্ট না থাকে, তাহলে মনিটরিং না থাকলে, এটাকে ঠিক মতো না সুপারভিশন করলে, একসময় নিজের টাকা দিয়ে গড়ার প্রজেক্টও কিন্তু এগোয় না। And we see failures. And you know, the real entrepreneurs, they never fear of failure. Failure is the pillar of success. You can always learn from your failure. You can always learn from your mistakes. স্মার্ট পিপল যেটা করে সেটা হচ্ছে ফেলিয়ার থেকে সে যেটা শেখে সেটাকে সে কাজে লাগায় জীবনে, যে দ্বিতীয়বার আমি এই ভুলটা করবো না। সো আমি অবশ্যই বলবো ইটস আ ভেরি ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে, এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের সহযোগিতা হবে। ডিজার্ভিং ক্যান্ডিডেটস উইল গেট ইট, এন্ড হোপফুলি ইনশাল্লাহ। এবং সেখান থেকে মনিটরিং প্রসেসকে ঠিক রাখলে আমার মনে হয় যে এটা অনেক দূর তাদেরকে নিয়ে যেতে পারে। কারণ আপনি যদি বাংলাদেশকে অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করেন, if you compare our nation with the rest of the countries, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অনেক ভালো। We have in this land we have a lot of business opportunities, এবং আমাদের এখানকার যারা মানুষ আছেন তারাও অনেক ট্যালেন্টেড। এবং আপনি যখন অনেক বেশি উদ্যোক্তা তৈরি করতে যাবেন, অবশ্যই আপনার ইকোনমি যেটা গ্রোথ আমরা চিন্তা করি সেখান থেকে সেটা উপরের দিকে যাবে, এটাই স্বাভাবিক। বাট এই জিনিসগুলোকে মানে প্রপার প্রসেস মেনটেন করে করা উচিত। এগুলোর ভিতরে যেন কোনো ধরনের নেপোটিজম বা করাপশন এগুলো যেন না আসে, সেগুলোকে লক্ষ্য রাখা উচিত। তাহলে আমার মনে হয় যে দিস ক্যান বি আ ওয়ান্ডারফুল স্কিম, অফ কোর্স। ধন্যবাদ জনাব ফাহাদ। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি চিঠি লিখেছেন শুল্ক ইস্যুতে, যে শুল্ক আমাদের জন্য ইম্পোজ করা হয়েছে 37%, সেই ইস্যুতে। এবং সেখানে 3 মাসের একটি স্থগিতাদেশ চেয়ে 3 মাসের জন্য একটি সময় দেয়া যায় যেন, এমন একটি বিষয় উল্লেখ করে উনি একটি চিঠি দিয়েছেন। তো এই চিঠির প্রেক্ষিতে আমাদের জন্য সেটি কতটুকু শুভকর হতে পারে এবং সেটি কতটুকু আমাদের জন্য ইতিবাচক হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আপনার কাছে মনে হয়? আপনি তো একজন আন্তর্জাতিক বিশ্লেষক, সেই জন্য বিষয়টি বিশেষভাবে আপনার কাছে জানতে চাও, আপনি বিষয়টি নিয়ে যদি বলেন। অবশ্যই। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না। ইফ ইউ লুক অ্যাট giant nations, big economies, তারাও কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফের নিউজটা যখন পেয়েছে, সবাই কিন্তু একটা
ভয়ের মধ্যে দিয়ে, একটা নার্ভাসনেসের মধ্যে দিয়ে সবাই গিয়েছে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের যেহেতু আমাদের মেজর প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস, টেক্সটাইল, এবং অন্য যেসব শিল্প আছে এগুলার কাছাকাছি আসার চেষ্টা করছে, বাট দে আর নট দেয়ার ইয়েট। ফর এক্সাম্পল সিরামিক্স হতে পারে, ইউনো আপনার শিপ বিল্ডিং হতে পারে, আরো অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল বিজনেসেস আছে, বাট দে আর নট দেয়ার ইয়েট লাইক গার্মেন্টস এন্ড টেক্সটাইল। তো আমরা যখন এক্সপোর্টের কথা চিন্তা করি এগুলোকে, তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হয় যে রেসিপ্রোকাল ট্যারিফ অল টুগেদার, যদি এটা ধরে নিলাম ইটস ক্লোজ টু 50% বেস ট্যাক্স সহ সবকিছু সহ, তাহলে বুঝতে হবে যে 100 টাকার যে শার্ট সেটা কিন্তু 150 টাকা হয়ে যাচ্ছে, রাইট? এখন এটা হয়ে গেলে আমরা আমাদের যেসব কম্পিটিটর আছে, ফর এক্সাম্পল ভিয়েতনাম হতে পারে, কম্বোডিয়া হতে পারে, ইজিপ্ট হতে পারে, এদের সাথে আমরা কিভাবে মানে কম্পিটিশনে টিকবো, which is very important। কারণ আপনি তো শুধুমাত্র এটা বললে হবে না। উই আর ভেরি গ্রেটফুল যে আমাদের একটা স্ট্রং সাপোর্ট আসে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে, আমরা রেমিটেন্স পাচ্ছি, কিন্তু আমাদের যেই বিজনেস, যেটা আমাদের উই আর দ্য প্রাইমারি ফরেন কারেন্সি আর্নিং যে বিজনেস আমাদের, যেটা গার্মেন্টস এন্ড টেক্সটাইল, তো সেটার দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, যে জন্য সরকার খুবই সিরিয়াসলি they had meetings after meetings and they came up with the plan and proposals। চিঠি দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, এবং যিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন উনিও চিঠি দিয়েছেন। তো এখানে একটা জিনিস হলো কি, যে আমাদের এই চিঠির ল্যাঙ্গুয়েজটা মানে লিটারেচারটা পড়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে মুভ হচ্ছে দুটো জিনিস। একটা হলো যে আমাদেরকে আমেরিকার সাথে এক্সপোর্টটা আরো বাড়াতে হবে, সো দ্যাট উই ক্যান মেক আ ব্যালেন্স। ঠিক আছে, এমন যদি হয়, কথার কথা আমি বলছি যে আমরা 200 মিলিয়ন এক্সপোর্ট করি, আমাদেরকে এটাকে 500 মিলিয়নে নেওয়া যায় কিনা, এটা একটা জিনিস। আপনি জানেন যে বাংলাদেশ ইজ আ ভেরি হাই স্কিল কান্ট্রি when it comes to garments and textile, এই সেক্টরগুলো। সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা একটা জিনিস বলা হয়েছে, আরেকটা রেকমেন্ডেশন করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা দেয়া হয়েছে এটাকে 3 মান্থসের জন্য স্থগিত করা যায় কিনা, মানে হোল্ডে রাখা যায় কিনা। তাহলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে this will buy us time to come up with a new strategy of business। ঠিক আছে, আমি যদি হুট করে আপনাকে একটা কিছু বলে দেই, ধরেন this something which is negative for you, I mean আপনার কিন্তু এটার একটা কাউন্টার মেজার বের করে করতে নিয়ে আসতে সময় লাগবে, বাট ইফ ইউ ক্যান বাই টাইম, আপনি কিন্তু এটাকে আরেকটা স্ট্র্যাটেজি নিতে পারবেন। ঠিক আছে, সেই স্ট্র্যাটেজিতে ডেফিনেটলি উইল ট্রাই টু কাউন্টার ইট। তো আমার মনে হয় যে এটা একটা ভালো দিক আমাদের তরফ থেকে ওপেন করা হয়েছে, কিন্তু তারপরেও আমেরিকার পলিসি আমাদের বুঝতে হবে যে ওয়ান্স দে ডিসাইড সামথিং, এবং যখন তারা কোনো কিছুকে ইম্পোজ করে, তখন লেস চান্স যে তারা সেটা থেকে হুট করে সরে আসবে। ঠিক আছে, সো নেগেটিভটা ধরে রেখেই নতুন স্ট্র্যাটেজি নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদেরকে এই স্ট্র্যাটেজি রাখলে হবে না যে হ্যাঁ আমাদের আমেরিকার একটা আমরা চিঠি লিখছি বা আমরা ডিপ্লোমেসি করছি একেবারে ফর শিওর যে এটা রেসিপ্রোকাল ট্যারিফ একবারে কমেই যাবে না, ওইটা না। স্মার্ট কাজ হবে হচ্ছে যদি সময় পাওয়া যায়, I hope that the US President Trump is going to consider it, সেটা পাওয়ার পরে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসা যে এটাকে আমরা কিভাবে কাউন্টার করবো। কারণ এটা তো শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্য না, এটা আমাদের নেইবারিং যত নেশনস আছে, ফর এক্সাম্পল ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, নেইবারিং কান্ট্রিজ, কম্বোডিয়া, সবার উপরেই কিন্তু এটাকে ইম্পোজ করা হয়েছে। হয়তো বা রেসিপ্রোকাল ট্যারিফের পার্সেন্টেজটা ডিফারেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব ফাহাদ। 100টি মার্কিন পণ্যে শুল্ক সুবিধা দিবে বাংলাদেশ, এমন একটি বিষয় এসেছে, যেটি নিয়ে কথা বলেছেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, এবং তিনি একটি চিঠিও লিখেছেন ইউএসটিআর এর যিনি অ্যাম্বাসেডর জামিসন গ্রিয়ারকে। তো
আমরা শুল্ক সুবিধা দিতে যাচ্ছি 100টি পণ্যের উপরে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক ইম্পোজ করেছে, মানে ডিউটি ইম্পোজ করেছে 37% শুল্ক আরোপ করা হয়েছে তাদের পক্ষ থেকে। এর মাঝে আমরা আবার চিঠি দিয়েছি 3 মাসের জন্য অন্তত আমাদেরকে একটু সময় দেওয়া যায় কিনা। তো বিষয়টি কি পাশাপাশি যোগসূত্র, একদিকে যখন ইম্পোজ করা হলো আমাদের উপরে, তার পরবর্তীতে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা আসলো যে 100টি মার্কিন পণ্যে আমরা শুল্ক সুবিধা দিতে যাচ্ছি এবং সেটি নিয়ে চিঠিও লেখা হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো দেশের সাথে, যে ঠিক আছে আপনাদের এই ট্যাক্স থাকলে আমি রেসিপ্রোকাল ট্যাক্স বসাচ্ছি। ইউ নো হি ইজ আ ট্রু বিজনেসম্যান, ঠিক আছে। ওনার উত্থানই কিন্তু হয়েছে ব্যবসা দিয়ে, and he was in real estate business. তো এটা বুঝতে হবে। সো আমাদের বাংলাদেশ থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে যখন এই ধরনের কথা বলা হয় সেটা হলো যে আপনার আমেরিকার সাথে আমাদের যে প্রোডাক্টস গুলো আছে যেগুলো আমরা ইম্পোর্টস করছি সেগুলাতে আমাদের ট্যাক্সকে আমরা আরো কমাই দিতে পারি কিনা। এখন সেই পণ্যগুলো কি কি, যেমন আই ডোন্ট রিমেম্বার অল অফ দেম বাট ফিউ অফ দেম আই ক্যান রিমেম্বার। যেটা হচ্ছে যেমন সেমিকন্ডাক্টরস, ঠিক আছে, মেডিকেল ইকুইপমেন্টস। You know, we import a lot of these expensive medical equipments, এবং সেগুলোতে ট্যাক্স থাকলে পরবর্তীতে দেখা যায় সেগুলোর প্রাইস আরো হাই। তো এই ধরনের প্রোডাক্টগুলোতে ট্যাক্সকে কমায় কিংবা কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলোর উপরে একেবারে ট্যাক্সকে উঠাই দিয়ে আমাদের বাংলাদেশের সরকার একটা মেসেজ থ্রো করতে চাচ্ছে ইউএসএ কে, যে দেখো যে আমরা কিন্তু এফেক্টিভলি তোমাদের সাথে বাণিজ্য ঘাটতি যেটা, হ্যাঁ, মানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ডিফারেন্সটা আছে, ট্রেড ডিফারেন্সটা আছে, সেটাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। we are we want to work on this matter effectively, এবং আমরা আসলেই চেষ্টা করছি এই ধরনের মেসেজ দিতে যাচ্ছে থ্রু দিস স্টেপ, আমি যেটা মনে করি। জনাব আবু তাহের, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমি আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি দেখেছেন, জানেন ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল গাজার সাথে সংহতি প্রকাশ করে পালিত হয়েছে, সারা বিশ্বব্যাপী পালন করা হয়েছে এবং সেটির অংশ হিসাবে বাংলাদেশেও পালিত হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় ছিলেন, তারা পালন করেছে নো ওয়ার্ক নো স্কুল এই প্রতিবাদ্য স্লোগান নিয়ে তারা রাস্তায় ছিলেন গাজার সাথে সংহতি প্রকাশ করে। তো আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, যে এই যে গাজার যে বর্তমান পরিস্থিতি, এটির সাথে সংহতি প্রকাশ এটি একটি বিষয়, সেটি ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটির কোনো আদৌ কোনো সমাধান আপনার কাছে কি মনে হয় রয়েছে? এতে করে কি সারা বিশ্বের যে সমর্থন গাজার প্রতি যাচ্ছে, তাতে করে কি আপনার কাছে মনে হয় এই আধিপত্যের বিরুদ্ধে এটি কোনো ইতিবাচক দিক বয়ে আনতে পারে? ইসরায়েল তাতে করে গণহত্যা বন্ধ করতে পারে বা গাজা যুদ্ধ বন্ধ করতে পারে? আমি আপাতত এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। প্রথমত হলো একটা, আর দ্বিতীয় কথা হলো যে এই যুদ্ধের যে পরিস্থিতিটা দেখলাম আমরা, সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে, ইভেন অনেক ইহুদিও রাস্তায় নেমে আসছে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে আমরা যারা মুসলমান, আমাদের যে বাংলাদেশে যে ঘটনাগুলো আজকে ঘটেছে, এই বিভিন্ন জায়গায় বাটা শো কোম্পানিতে লুটতরাজ হয়েছে, বিভিন্ন জায়গায় কেএফসি ভাঙচুর করা হয়েছে, ইভেন আপনার হলো অনেক সুপার শপে হামলা করা হয়েছে, যে সমস্ত জায়গা আরসি কোলা এবং আপনার কোকোকোলা স্প্রাইট এই সমস্ত পণ্য যে সমস্ত দোকানগুলোতে আছে, যা একটা স্বার্থান্বেষী মহল এটার সাথে মিশ্রিত হয়ে ফ্যাসিজমের যে কিছু সরকারের অতীতের আওয়ামী লীগের যে ফ্যাসিজমের দোসররা ছিল, তারা এটার সাথে সম্পৃক্ত হয়ে এই উচ্ছৃঙ্খলতাগুলো করে অনেক মানুষের অনেক ক্ষতি করেছে। এবং সেটা ক্ষতিটা কিন্তু গাজার হয় নাই, ক্ষতিটা ইসরায়েলের হয় নাই, ক্ষতিটা হয়েছে আমাদের বাংলাদেশের। এটা কিন্তু একটা ক্ষমতালোভী একদম ফ্যাসিজম একটা গোষ্ঠী এই ঘটনাটা ঘটানোর কারণে আমি এই প্রতিবাদ যারা করেছে বা যারা এই ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়েছে আমি তাদেরকে ঘৃণা করি। একটা কথা হইলো যে আপনি পুণ্য বর্জন করছেন, আমি পুণ্য বর্জন করছি, ঠিক আছে, কিন্তু এই রমজানে পরবর্তী অবস্থানে আমরা বাঙালিরা যারা এখন আমরা গাজাবাসীর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, আমরা
তাদেরকে সহমর্মিতা দেখানো হচ্ছে বা দেখাচ্ছি আমরা। আমরা অনেক সময় অনেক সাহায্য সহযোগিতা আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছি তাদের এম্বাসির মাধ্যমে, কিন্তু দেখা গেল কি আমরা এই কাজটা করে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আরব দেশ সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, আরব বিশ্বগুলা কিন্তু চুপ করে বসে আছে। যাদের খুব কাছাকাছি রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, কাতার এবং ইউনাইটেড আরব আমিরাটস, আপনি লক্ষ্য করবেন আরব আমিরাটসে গতকালকে তাদের মিনিস্টার লেভেলের মিনিস্টার তারা কিন্তু তাদেরকে একটা সেলিব্রিটি অনুষ্ঠানে বা একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানাইছে, অথচ ওইখানে আপনার দেখা গেছে যে আফ্রিকার সম্মেলনে সেখান থেকে তাদের সিনিয়র অ্যাম্বাসিডার তাকে বের করে দেওয়া হয়েছে, সিনিয়র হাই কমিশনারকে ওই প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপ আমরা কিছু বাঙালিরা অতি উৎসাহিত হয়ে এটাকে অনেক বাড়াবাড়ি করে ফেলতেছি। আর দ্বিতীয় কথা হইলো যে আমরা, আল্লাহ বলছে যদি তুমি শক্তিতে না পারো তাহলে তুমি তাদেরকে ঘৃণা করো। আমাদের এই ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল, আমাদের পাসপোর্টের অ্যাকসেপ্ট ইসরায়েলটা এটা উল্টো করছে কেডা? ফ্যাসিজম শেখ হাসিনা। আজকে তারা এই ইস্যুটা দিয়া তারা কিন্তু একটা হামলার বা একটা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে মিশে যে একটা ষড়যন্ত্রের সাথে কিন্তু লিপ্ত হচ্ছে। শুধু তাই না, আরেকটা জিনিস সাথে আপনারা লক্ষ্য রাখবেন, এই আন্দোলনকে কেন্দ্র করে যে 12 তারিখে মিজানুর রহমান আজহারি একটা প্রোগ্রামের ডাক দিয়েছে, ইভেন ঠিক জি, বিক্ষোভের ডাক তদ্রুপ দিয়েছে। হ্যাঁ বিক্ষোভের ডাক দিয়েছে, এবং হেফাজত ইসলাম সহ অন্যান্য সংগঠনের এর সাথে সম্পৃক্ত হবে। আমার কাছে মনে হচ্ছে এটা কি আবারও কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা। বর্তমান ডক্টর ইউনূস যেভাবে মোকাবিলা করে যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রকে, এই ষড়যন্ত্র থেকে উনি কতটুকু রক্ষা করতে পারবে জাতিকে, আমার খুবই সন্দেহ হচ্ছে এখন। কারণ হলো আপনারা দেখছেন 2021 সালে হেফাজত ইসলামরে কিন্তু নামাইছে আওয়ামী লীগ সরকারের রোডে, নামায় সেখানে 22 জন নাগরিককে, 5 জন ছাত্র মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে সমস্ত আলেম ওলামাদের কিন্তু জেলখানায় ঢুকানো হয়েছে। কারা ঢুকাইছে? তৎকালীন সময়ের সরকারি প্রশাসন এবং তৎকালীন সময় ফ্যাসিজমের শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপিরা মিলে, এবং তার সাথে ইসরায়েল, তার সাথে ইন্ডিয়া প্লাস বাংলাদেশের ইন্টেলিজেন্স, এই 4টা বাহিনী বসে এই ষড়যন্ত্র করে তাদেরকে ঠিকই ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এখন ধরেন মামুনুল হক সহকারে এই যে বিভিন্ন আলেমদেরকে ধরা হয়েছে এবং এদের প্রতি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং এই সৃষ্টিকারীকে জেলখানা নিক্ষেপ করা হয়েছে দীর্ঘ 2-3 বছর পরে। এই গণ অভ্যুত্থানের আগে কিছুদিন আগে ইলেকশনের পূর্বে এই আলেমরা বের হয়ে আসছে। ঠিক আমার কেন জানি মনে হচ্ছে আজকে যে লুটতরাজ হয়েছে বাটা শো, কেএফসি এবং আপনার পিজা, ডমিনোস পিজা, এগুলা তো আমাদের দেশের সম্পদ। আপনি এটা খেয়েন না, আপনি ঘৃণা করেন, আপনি এই ডমিনোস পিজা কিনেন না, আপনি কেএফসি কিনেন না, এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কিন্তু একজন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, একটা প্রতিষ্ঠানে হামলা করা, তাহলে আমরা মুসলমান হয়ে ইসরায়েলের থেকে খারাপ কাজ করলাম না? আমরা তো অবশ্যই মুসলমান হয়ে ইসরায়েলের থেকে খারাপ কাজ করছি। তারা যেভাবে হিংস্রতা করছে, আমরা যদি তাদের সাথে ওই হিংস্রতা লিপ্ত হই, তাহলে আমরা সবচেয়ে বড় অপরাধী হিসেবে মুসলমান হিসাবে আমি মনে করি এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, আল আকসা মসজিদে যেভাবে হামলা করছে আমাদের কেবলা, প্রথম কেবলা, এবং যেভাবে বম্বিং করা হয়েছে, পাশে আমাদের মিশর ছিল, আমাদের আপনার লিবিয়া, ইরাক, ইরান, আপনার বড় বড় ইসলামী রাষ্ট্রগুলা, ইভেন তুর্কি, তারা এটার বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা ইচ্ছা করলে নামতে পারতো, কিন্তু তারা নামে নাই। শুধু একমাত্র গাজাবাসী প্রতিবাদ করছে, এবং গাজাবাসীকে আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই অন্যায়ের সাথে আমরা তীব্র নিন্দা জানাই, এবং আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমরা ঘৃণা করি এই অন্যায়ের, এই মানবতা বিরোধী অপরাধ যারা করবে তাদেরকে আইনের আওতায়, আন্তর্জাতিক অপরাধ আদালতে অলরেডি ইতিমধ্যে এই ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে তো অলরেডি ওয়ারেন্ট আসে, কিন্তু তারপরও নেতানিয়াহুকে অবিলম্বে ওআইসি সম্মেলন ডেকে, মুসলিম বিশ্বের কাছে আমার দাবি, ওআইসি সম্মেলন ডেকে যত দ্রুত সম্ভব এই গাজায় গণহত্যা বন্ধ করে গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা আমরা জোর দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, আপনার এই বর্তমান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন, আমি মনে করি ইহুদিদের কথার বাইরে ওনার চলার মতো এক
এক চিমটি পরিমাণ ক্ষমতা নাই। কারণ ইহুদিরা ওনাদেরকে সহযোগিতা করে এবং এই যে সারা বিশ্বে আপনার হলো এখন যে জিএসপি আপনার টেরিটপ বসানো হয়েছে, এইটারও সাথে ইহুদির ষড়যন্ত্র আছে, ইহুদিরা সম্পৃক্ত আছে। ঠিক তদ্রূপ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মুসলিম রাষ্ট্রগুলা যেহেতু চুপ হচ্ছে, আমরা বাংলাদেশে আমাদেরকে কোন দিন গাজার মতো পরিণতি ভোগ করতে, এটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের পাশে হইলো হিন্দুত্ব মৌলবাদী রাষ্ট্র, হিন্দুত্ব মৌলবাদী রাষ্ট্র। এই ভারতে যত মুসলমান নির্যাতিত হচ্ছে, ভারতে যত মুসলমান মারা হচ্ছে, গরুর মাংস খাওয়ার জন্য যত মুসলমানকে আপনার হেয় প্রতিপন্ন করে, সেই ভারতে তো ইসরায়েলের সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু, সেই ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। অতএব এই ভারতের থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? আমাদেরকে সেইভাবে ঐক্যবদ্ধ হইতে হবে। এখন আমরা দেখতেছি ভারত এবং আমাদের বিরুদ্ধে কিন্তু বিশাল ষড়যন্ত্রের সাথে লিপ্ত হচ্ছে, এবং এই জিনিসটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এটা আমাদের সকলের ঐক্যমত ভিত্তিতে আমাদেরকে, আমি মনে করি বর্তমান সরকার জরুরি ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সকল সার্বজনীন দলকে একসাথ করে দেশকে যেন ইউনাইটেড থাকে, দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে, কেউ যেন ডিভাইডেড না হয়, এটার ব্যবস্থা করা। জি, জনাব আবু তাহের, আপনি যেটি আপনার আলোচনার ভিতর থেকে একটি প্রশ্ন চলে এসেছে, সেটি হচ্ছে জনাব মিজানুর রহমান আজহারী, উনি যে বিক্ষোভে ডাক দিয়েছে বা ইসলামী সমমনা যারা রয়েছেন আলেম ওলামা, তো এটির পেছনে কি তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে ষড়যন্ত্র লুকায়িত রয়েছে, আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র এটির সাথে যুক্ত থাকতে পারে, দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য? যদি এমন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পদক্ষেপ কি সেখান থেকে রক্ষা করার জন্য সরকারকে এবং দেশকে, দেশের জনগণকে? আমি আপনাকে একটা কথা বলি, সারা বিশ্বে আজকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামটা কিন্তু অনেক দেশে শান্তিপূর্ণভাবে আদায় হয়েছে, কিন্তু আমার বাংলাদেশে জি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে আমি মনে করি। বিভিন্ন মানুষের অফিস জি আদালত লুট হয়েছে, মানুষের রেস্টুরেন্ট লুট হয়েছে, মানুষের সুপার শপ লুট হয়েছে, বাটা শো কোম্পানির শোরুম লুট হয়েছে, তাদের জুতা চুরি করে পর্যন্ত নিয়ে গেছে। এটা পৃথিবীর কোন দেশ আছে? সিঙ্গাপুরে তো শ্রীলঙ্কা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে জি শ্রীলঙ্কা গণঅভ্যুত্থান জি হয়েছে, কিন্তু সেই রাষ্ট্রপতি বা ওই দেশের প্রধানমন্ত্রী ভবনে একটা চামচ পর্যন্ত নিয়ে যায় নাই ওখানকার গণঅভ্যুত্থানকারীরা। তাহলে আমি আপনি কি বলবো, জি আমরা তাদের থেকে সভ্য না অসভ্য জাতি? আমাদেরকে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেরা পরিবর্তন হই তাহলে ইনশাল্লাহ সবাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা মিজানুর রহমান আজহারী হুজুরকে একটা কথাই বলবো, উনি যে 12 তারিখে যে সম্মেলনের ডাক দিয়েছেন, এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম জানাই, কিন্তু এই জিনিসটা যেন শান্তিপূর্ণভাবে এটা যেন আদায় হয় এবং এটা যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এটা আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে ওনাকে অনুরোধ করা হলো। উনি যেন শৃঙ্খলা ভাবে এটা রক্ষা জি, করতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ। আহ, আর যেন কোনো জনাব আবু আলেমের তাহের, রক্ত আমি একটু বুক খালি না হয়, এটা হলো আমার কথা পরিষ্কার। কোনো মানুষের যেন জীবন না যায়, কোনো মানুষকে যেন কেউ অন্যায়ভাবে হত্যা না করে। যেই ষড়যন্ত্র এখন আবার দেখতে পাচ্ছি আমরা, এই ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে বেরোয় আসতে হবে। এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে বলে আপনি মনে করছেন, বা আমি এই মনে করি ষড়যন্ত্র থেকে এটা, উত্তরণের পথ কি? এই ষড়যন্ত্র হইল প্যাসিজম, আওয়ামী লীগের এটা অবশ্যই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। আর এখান থেকে উত্তোলনের পথ একটাই, বাংলাদেশে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হবে এবং অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতা গ্রহণ করে, তখন অনেক কিছু থেকে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণ করবে। এখন আমি বহু জায়গায় দেখতেছি আপনার বহু মানুষ এখন বলতেছে বাংলাদেশ কার কাছে আছে, সরকার কেটা, মা বাপকে বারবারে বলতেছে। আমরা বলতেছি ডক্টর ইউনূস, ও ডক্টর ইউনূস নিজেই তো নিরাপদ না, সে মানুষকে কেমনি নিরাপদ দিবে, এভাবে কথা বলতেছে। আপনি বুঝতে পারছেন জিনিসটা? কিন্তু আমরা মনে করতেছি আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করে আসতেছি, বিএনপি এবং আমাদের জাতীয় সমানা জোট, আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি 12 দলীয় জোট এবং বিপিনুর সহ প্রতিটা রাজনৈতিক দল, আমরা জামাত ইসলাম সহ আমরা প্রত্যেকে সহযোগিতা করে আসতেছি। কিন্তু এই ধারা কতক্ষণ রক্ষা হবে? যখন আপনার একটা নির্ধারিত হয়ে যাবে নির্বাচিত সরকার যখন ক্ষমতা আসবে জনগণের ভোটের অধিকারে, তখন এই রাষ্ট্রের মালিকানা হবে জনগণ। এই রাষ্ট্রের মালিকানা যখন জনগণ হবে,
তখন একটা নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকবে। এখন এই সরকার কার কাছে জবাবদিহি করবে? এই সরকার ছাত্রদের কাছে জবাবদিহি করবে, না বিএনপির কাছে জবাবদিহি করবে, না জামাতের কাছে জবাবদিহি করবে? এই সরকার তো কারো কাছে জবাবদিহি করতে পারতেছে না, কারণ জামাত বলবে এক কথা, বিএনপি বলবে আরেক কথা, আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বলবে আরেক কথা। কিন্তু যখন জনগণের নির্বাচিত সরকার হবে, তখন সেই সরকারের জবাব দিতে থাকবে। সেই সরকার অপরাধ করলে তাকে তখন ওই সরকারকে জনগণই শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে। ধন্যবাদ। আমি জনাব আবু তাহের আরেকটি বিষয় আমি জানি আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারটি আইসিসিতে নেওয়ার একটি পাঠানোর জন্য একটি পরিকল্পনা সরকারের রয়েছে। আজকে এটি জানিয়েছেন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব। তো এই বিষয়টি আপনার কাছে কতটুকু আশাব্যঞ্জক মনে হচ্ছে যে এটি যদি আইসিসিতে পাঠানো হয় এবং এটি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে গণহত্যা নিয়ে, এবং সেখানে সমস্ত কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে, তো এর মাধ্যমে কি আপনার কাছে মনে হয় যে এই গণহত্যার সাথে যারা জড়িত, এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যিনি দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওনার বিচার এবং ওনার সাথে সহযোগী যারা ছিল তাদের বিচার, বা যারাই জড়িত ছিলেন তাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে? আর সাথে দিয়ে আমি ছোট্ট করে জানতে চাই এটিও যে আপনার কাছে কি মনে হয় জনাব আবু তাহের, যে এই বিচার প্রক্রিয়া আসলেই কবে নাগাদ শুরু হতে পারে বলে আপনি মনে করছেন একজন রাজনীতিবিদ হিসেবে? কারণ আপনারা তো মাঠে থাকছেন, সবসময় দেখছেন। এই বিচার প্রক্রিয়া আরো 3 থেকে 4 মাস আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই বিচার প্রক্রিয়া তো এখনো লেট শুরু হচ্ছে, এখনো দেরি হচ্ছে। সরকারের প্রক্রিয়াধীন কার্যক্রমগুলোতে ধীরগতি দেখতে পাচ্ছি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের বিচার যদি না হয়, এই বাংলাদেশে আর কোনোদিন কোনো কিছুর বিচার হবে না। আমরা এটা পরিষ্কার ভাষায় বুঝতে পারতেছি। যদি জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয়, আইসিসিতে যেটা বিচারের ব্যবস্থা করা হচ্ছে সেখানে যদি বাস্তবায়ন হয়, তাহলে আওয়ামী লীগের আগামী দিনে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগ হারাবে। কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিজম সরকার যে ছিল, আওয়ামী লীগ সংগঠনটা একটা জঙ্গি সংগঠন ছিল, সন্ত্রাসী সংগঠন ছিল, হেলমেট বাহিনী সংগঠন ছিল, মানুষ হত্যাকারী সংগঠন ছিল, আলেম ওলামাদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে। এটা সারা পৃথিবীতে উদাহরণ হিসেবে থাকবে যে আওয়ামী লীগ কোনো জায়গায় পলিটিক্যাল অ্যাসাইলাম পাবে না, যেটা ভারতে এখন হিন্দুত্ব মৌলবাদীদেরকে আশ্রয় দিচ্ছে না, তাদেরকে ব্যাক করে বাংলাদেশে পাঠাচ্ছে, ভারতে পাঠাচ্ছে। এই আরএসএস ঠিক এরকম পরিস্থিতি হবে বাংলাদেশের। আমি মনে করি এই যত দ্রুত সম্ভব এদেরকে বিচারের আওতায় আনা খুবই জরুরি হয়ে গেছে। আর দেরি না করে আমি মনে করি বর্তমান সরকারের কাছে আমার জোর দাবি থাকবে, আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করা নিষিদ্ধ করতে হবে, বন্ধ রাখতে হবে। ধন্যবাদ। আমি জনাব ফাহাদ আপনার কাছে আসছি। আপনি জানেন যে স্টারলিংক এলন মাস্কের সহযোগী প্রতিষ্ঠান, স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান, যেটি বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে থাকে। স্টারলিংক খুব গুরুত্বপূর্ণ একটি ইন্টারনেট সেবা, এবং যেটি কখনোই কেউ চাইলেই বন্ধ করে দিতে পারবে না, হোক সেটি সরকার, হোক সেটি কোনো বাহিনী, হোক সেটি কোনো নিয়ন্ত্রণ কমিশন বা রেগুলেটরি অথরিটি, কেউই এটি বন্ধ করতে পারবে না। এটি এমন একটি ইন্টারনেট সেবা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় এটি অব্যাহত থাকবে। এই সেবাটি এখন বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক প্রশংসাও রয়েছে, এবং বাংলাদেশের মানুষও এটির দিকে মুখিয়ে আছে যে এই সেবাটি গ্রহণের জন্য। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সরকার দায়িত্ব নেওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার স্টারলিংকের মতো একটি এত বৃহৎ একটি সেবাদানকারী ইস্যুকে সামনে এনেছে, প্রতিষ্ঠানকে সামনে এনেছে ইন্টারনেট সেবার জন্য। এটির ফলে কি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, বা ট্রাম্প প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক, ডক্টর ইউনূস প্রশাসনের সম্পর্ক কি আরো ঘনীভূত, সহজীকরণ হবে বলে মনে করেন? আচ্ছা, এখানে আমি যেভাবে এই জিনিসটাকে দেখি সেটা হচ্ছে স্টারলিংক, যেটা ইলন মাস্কের যুগান্তকারী একটা ইন্টারনেট প্রোভাইডিং সার্ভিস। এখানে স্টারলিংক আমাদের বাংলাদেশে আসছে। এটার যেমন কিছু ভালো দিক আছে তেমন কিছু খারাপ দিকও আছে। এখন খারাপ দিকটা হলো কি, সেটা হচ্ছে মানুষের যে প্রাইভেসি বা মানুষের যে নিরাপত্তা, সেটা কতটুকু ঠিক থাকবে, বা সেটা যে সার্টেন লেভেলের পরে হ্যাম্পার হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে, ওইভাবে করে একটা সিকিউরিটি প্যারামিটারকে মেক শিওর করতে হবে।
এটা আমি মনে করি, বিকজ ইউ আর গেটিং ইন্টারনেট ডিরেক্টলি ফ্রম দ্য স্যাটেলাইট। তো আপনি যখনই একটা স্যাটেলাইট থেকে ইন্টারনেট নিচ্ছেন, অবশ্যই এটার সিকিউরিটি প্যারামিটার গুলো, তারপরে হচ্ছে গিয়ে এটা কতটুকু আমাদের প্রাইভেসিতে বা এফেক্ট করতে পারে বা কি কি বিষয় আছে, এগুলো জেনে বুঝে নিতে হবে। এইটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে বাংলাদেশে যেটা আমরা ইউনো অনেক আগে থেকে দেখেছি, আই এম অলসো অ্যান এন্টারপ্রেনিউর এজ ইউ নো। আমি যেটা আমার এক্সপেরিয়েন্সে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে এই দেশে বিদেশি কোম্পানিগুলো যখন ব্যবসা করতে আসে তখন তারা নানান কারণে, ইটস নট অনলি ওয়ান ফ্যাক্টর বাট দেয়ার ক্যান বি সেভারাল ফ্যাক্টরস, এটাতে দেখা যায় যে বেশি লং টার্ম তারা সাস্টেইন করতে পারে না। কারণ আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কম্পিটিশন করে টিকে থাকাটা ডিফিকাল্ট, ইটস নট সো ইজি। যারা এখানে ব্যবসা করেন তারা এটা বোঝেন, জানেন। আচ্ছা, থার্ড যে ফ্যাক্টরটা আমি মনে করি সেটা হচ্ছে এটার প্রাইসিং কি হবে। হ্যাঁ, কারণ অনেক ভালো কোয়ালিটির ইন্টারনেট আছে, কিন্তু আমি যেই প্রাইসে সেটা একজনকে অফার করব সেটা হয়তো তার পছন্দ হবে না। এখন আমি একটা, ফর এক্সাম্পল, আমি একটা broadband or whatever the internet I'm getting from the market, এখন হ্যাঁ monthly subscription 2000 3000 4000, অনেকে বলবে this is fine, অনেকে আবার বলবে যে না আমি 500 টাকার বেশি দিব না, তার লাইনও কিন্তু সেরকম হবে। এখন স্টারলিংক সেটাকে কি ধরনের প্যাকেজ নিয়ে আসবে, তাদের অফকোর্স প্ল্যাটিনাম প্যাকেজ থাকতে পারে, গোল্ড প্যাকেজ থাকতে পারে, ওই ইকোনমি যে প্যাকেজ আছে সেটার প্রাইসিং কি হবে, এগুলো কিন্তু সময়ের সাথে বোঝা যাবে, জানা যাবে, এবং দেন উই ক্যান কমেন্ট অন দিস ম্যাটার যে এটা আসলে কতটুকু ফিজিবল হবে এবং বাংলাদেশের মার্কেটে এটা কেমন মার্কেট পাবে এটা সময় বলে দিবে। কারণ এটা নিয়ে এখনো অনেক ইনফরমেশন আছে যেটা আমরা জানি না। So definitely when they're coming in the market and they're gonna start giving their offers, definitely we would get to know, তখন আরো কমেন্ট করাটা ইজি হবে। আর আরেকটা সেকেন্ড আপনি যেটা প্রশ্ন করেছেন যে স্টারলিংকের মাধ্যমে আমেরিকার যে মার্কিন প্রশাসন আছে তাদের সাথে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে what I can tell you from my experience যে আমেরিকা এখানে কিন্তু সবসময় তারা তাদের কিছু গ্রাউন্ড আছে ডিপ্লোমেসি, তাদের ফরেন পলিসির কিছু প্যারামিটারস আছে, কিছু দিক আছে, সেগুলোকে সামনে রেখে তারা সম্পর্কটাকে এগিয়ে নেয়। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন যে আমেরিকার কিন্তু আমেরিকার যারা অ্যালাইস এদেরকেও কিন্তু সার্টেন ক্যাটাগরিজে ভাগ করা আছে, যে টিয়ার 1 এ কারা, টিয়ার 2 তে কারা, টিয়ার 3 তে কারা। এখন আমরা যদি আমাদের এই আপনি যদি মানে ইফ ইউ লুক এট দ্য মিডল ইস্ট, হ্যাঁ, মিডল ইস্টে কিন্তু আমেরিকার সাথে নট অনলি ইসরায়েল, ইজিপ্টের সম্পর্ক কিন্তু অনেক ভালো, ইজিপ্টের সম্পর্ক অনেক ভালো, এবং ইজিপ্টও কিন্তু আমেরিকার যে প্যাকেজ সেটা কিন্তু পায় বছরে বিলিয়ন্স অফ ডলার্স অফ এইড থেকে। এখন ইজিপ্ট এন্ড ইসরায়েল, সেটার সাথে সাথে আরো অনেক দেশ আছে যেমন সৌদি আরবিয়া, তারা এক ধরনের বন্ধু। আবার টিয়ার 2 তে অনেকে আছে, আবার টিয়ার 3 তে অনেকে আছে। যেমন টিয়ার 3 তে we saw that General Musharraf in Pakistan, he said, okay, I'm going to be there in war on terror with George W. Bush administration. এরপরে দেখা গিয়েছে পাকিস্তানকেও তারা কিন্তু তাদের অ্যালাই হিসেবে নিয়েছে আমেরিকা, কিন্তু পাকিস্তান তাই বলে সৌদি আরবিয়া, ইসরায়েল or ইজিপ্টের মতো ওই পর্যায়ের অ্যালাই কিন্তু তারা না। তো এসব আমেরিকার সাথে যে সম্পর্ক এবং সম্পর্কের যে উন্নয়ন, আমি মনে করি যে একটা সময় প্রিভিয়াসলি আমরা দেখেছি যে 2014 এর ইলেকশনের পরে আমাদের বাংলাদেশে যে 14 এর ইলেকশন হয়েছে 2014 এ, এরপরে একটা কমেন্ট করেছিল ইউএস অ্যাম্বাসেডর মার্শা। She said that election was flawed, বা কিছু একটা মানে ত্রুটিপূর্ণ, হ্যাঁ, এরার্স, সিগনিফিক্যান্ট এরার্স আছে, কোন একটা কমেন্ট করেছিল। তো করার পর থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে, হ্যাঁ, আস্তে আস্তে শীতল সম্পর্ক। কিন্তু
তাই বলে আমেরিকার যে সমস্ত আমাদের বাংলাদেশে প্রোগ্রাম ছিল, পলিসি ছিল, ফর এক্সাম্পল আমরা ইউএসএ এর কথাই ধরতে পারি, এগুলোকে কিন্তু আমেরিকা বন্ধ করে দেয়নি। হ্যাঁ, বা আমাদের এখানে অনেক আমেরিকার এরকম এনজিও রিলেটেড অ্যাক্টিভিটিস আছে, সেটাকে আমেরিকা চালু রেখেছে। সো আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সাথে রাইট নাও আমেরিকা ইজ হ্যাভিং আ গুড রিলেশন। এবং অবশ্যই বাংলাদেশেরও একটা ন্যাশনাল ইন্টারেস্ট থাকবে, আমেরিকারও একটা ন্যাশনাল ইন্টারেস্ট থাকবে। দুইটা দেশই তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রেখে একটা মিডল গ্রাউন্ডে এসে তাদের সম্পর্কটাকে জোরদার করবে। সেটা বাংলাদেশের সাথে ইট হ্যাজ বিন কন্টিনিউইং, অ্যান্ড অনলি অন দ্য বেসিস অফ দিস ওয়ান বিজনেস প্রপোজাল স্টারলিং, যে আমাদের সাথে ইউএস এর সম্পর্ক খুব ভালো হয়ে যাবে, আমি এটাকে মনে করি না। আমার মনে একটা সাস্টেনেবল সম্পর্ক আছে, এবং ইউনো একটা দেশের ইন্টারেস্ট আছে, আরেকটা দেশের ইন্টারেস্ট আছে, দুইটাকেই বজায় রেখে সামনে রেখে if we can move on, definitely, I mean something which can benefit our country, something that can benefit America, very nice, এভাবে কিন্তু চলতে পারে, তাই না? থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি একটি প্রশ্ন, ধন্যবাদ জনাব ফাহাদ, ধন্যবাদ। আমি একটি প্রশ্ন দুজনের কাছে রেখেই আজকের অনুষ্ঠান শেষ করব। জনাব ফাহাদ এবং জনাব আবু তাহের দুজনের কাছে রাখবো। আমি প্রথমে জনাব ফাহাদ আপনার কাছে আসি সেই প্রশ্নটি নিয়ে। সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এমবাসি রয়েছে বাংলাদেশে অবস্থিত, যে দূতাবাস, সেই দূতাবাসের সামনে বিক্ষোভ করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে মার্কিন নাগরিকদেরকে নিরাপদে চলাচল করার জন্য, সতর্কতার সাথে চলাচল করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কেননা হচ্ছে যে আপনি দেখছেন, আমরা সবাই দেখছি যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বাইলেটারাল অনেক ইস্যুতে কথা বলার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই যে একটি সমাবেশ করা হলো, যেটি আবু তাহের ভাই বলছিল যে এই সমাবেশটি বিশ্বের অন্যান্য দেশে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, অথচ আমাদের দেশে খুব সহিংসতার সেটি রূপ নিয়েছে, যেটি আসলে কাম্য নয়, দুঃখজনক ছিল সম্পূর্ণভাবে। তো এই যে সম্পর্ক উন্নয়ন একদিকে চেষ্টা, আর একদিকে হচ্ছে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, এবং সেটির ফলশ্রুতিতে সেখান থেকে একটি সতর্ক বার্তা পাঠানো হয় মার্কিন নাগরিকদের কাছে। এতে করে বাংলাদেশ কি মার্কিন দরবারে কিংবা বিশ্ব দরবারের কাছে কিছুটা বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না, বা বিষয়গুলোকে সাংঘর্ষিক হচ্ছে না? আমি সম্পর্ক উন্নয়নও চাচ্ছি, আর একদিকে হচ্ছে বিক্ষোভ করছি, তো বিষয়গুলো কি সাংঘর্ষিক হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? এবং একই প্রশ্ন আমি জনাব আবু তাহেরের কাছেও রাখবো। আমি প্রথমে জনাব ফাহাদকে বলছি, অনুরোধ করছি আপনি যদি বলেন। আচ্ছা, আমি এখানে একটু আমাকে সময় দিতে হবে, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিসকে বলতে হবে, নয়তো অডিয়েন্সরা এটা বুঝতে পারবে না। আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমেরিকা কিন্তু ট্রাভেল ব্যান, মানে তাদের 4 লেভেলস এর ট্রাভেল ব্যান আছে, ঠিক আছে? লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এখন আমাদের এই রিজিয়নে কিন্তু আমাদেরকে লেভেল 3 দেওয়া আছে, পাকিস্তানকে লেভেল 3 দেওয়া আছে, whereas বার্মাকে লেভেল 4 দেওয়া আছে। So level 4 মানে হচ্ছে, লেভেল 3 মানে হচ্ছে reconsider before your travel, ঠিক আছে? আর লেভেল 4 মানে হচ্ছে যে do not go there, ঠিক আছে? আমি যতটুকু জানি ইনফরমেশন, এখানে তো লেভেল 3 দেওয়া আছে আমাদের এখানে, এটা কিন্তু 11th of September 2024 থেকে দেওয়া আছে এই ট্রাভেলার এই জিনিসটা, মানে ট্রাভেল কশনারি ইউএস সিটিজেনস। জি। এটার পাশাপাশি একটা জিনিস হলো যে আজকে তারা যেটা দিয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, এমবাসির সামনে, ইউএস এমবাসির সামনে ডেমনস্ট্রেশন হতে পারে, সেই জন্য তারা অ্যালার্ট করেছে, which is a very basic move, এটা তো তারা নিবেই। এখন কথা হচ্ছে যে কোনো জায়গায় আপনি কিন্তু পিসফুল ডেমনস্ট্রেশন করতে পারবেন, দুনিয়ার যে কোনো জায়গাতে। বিং আ ল অ্যাবাইডেড সিটিজেন, ইউ হ্যাভ দ্য রাইট। কিন্তু পিসফুল ডেমনস্ট্রেশন, ঠিক আছে, পিসফুল ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি? আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি যে আমরা এটার বিপক্ষে, যেভাবে প্যালেস্টাইনে যা কিছু হচ্ছে, উই আর এগেইনস্ট ইট। কিন্তু এটার পাশাপাশি যেটা আমাদের আরেকজন শ্রদ্ধেয় আলোচক একটু আগে উনি মেনশন করলেন, সেটা হচ্ছে যে এই যে লুটতরাজ হয়েছে বিভিন্ন জায়গাতে, বিশৃঙ্খলা। হ্যাঁ, আমি একটা জিনিস দেখলাম যে বাটার শোরুমে ঢুকে সব ভেঙে জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ তারা কখনো জুতা পরে নাই। হ্যাঁ, দিস ইজ শেমফুল।
এটাকে কখনো একটা শিক্ষিত ভদ্রলোকের দেশে এটাকে কনসিডার করা যায় না। গ্রুসাম অ্যাক্ট, হরেন্ডাস। এখানে জনাব ফাহাদ আমি একটি বিষয় যোগ করি আপনার সাথে, সেটি হচ্ছে একদিকে আমি পণ্য বয়কটের কথা বলছি, ইসরায়েলের পণ্য, আরেকদিকে আমি সেই পণ্য এবার লুট করে নিয়ে যাচ্ছি মানে নিজে পরিধান করার জন্য বা নিজে ব্যবহারের জন্য। বিষয়টি কেমন যেন হয়ে গেল। এখন এখানে এখন অনেকে এখানে এটি কথা নিয়ে বলছে। না, ঠিকই আছে। আপনি এখানে কথা বলে অনেক কথাই বলতে হয়। আমরা অনেক কিছু ইমোশনালি চিন্তা করি, বাট দেয়ার আর সাম প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস টু ইট, সেটাও কেউ মাথায় রাখতে হবে। আপনি যখন পণ্য বর্জনের কথা বলছেন, আপনি এগুলোকে বর্জন করছেন, ভালো কথা, পিসফুল ওয়েতে করেন, কিন্তু আপনি একজনের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এগুলো তো আপনি ভাঙচুর করে লুট করে নিয়ে যেতে পারেন না। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? এক। ২ নম্বর কথা হচ্ছে, আমরা সবাই তো ফেসবুকের পাগল, সবাই ফেসবুক চালাই। তো ফেসবুকের ফাউন্ডার কে? হুজ দ্য ফাউন্ডার? মার্ক জাকারবার্গ। হি ইজ আ জু। এটা আমরা ভুলে যাই কেন? হ্যাঁ, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইফেক্টিভ ওয়েতে আপনি সেই জিনিসটাকে তুলে ধরতে পারেন। এখন ফর এক্সাম্পল গাজাতে, সেখানে ওয়ার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ইনোসেন্ট মেন, উইমেন, চিলড্রেন, দে আর ডাইং। ইফেক্টিভ কি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, যে এই যে মেডিকেশন, ফুড, এগুলো পাঠানোর কি এফেক্টিভ মেজার নেওয়া হয়েছে, এটাও তো ইম্পর্টেন্ট। সেটার দিকে কয়জনের নজর আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা অনেক আগে থেকে তাদের যে ধরনের ফরেন পলিসি, তাদের যে ধরনের স্টেট পলিসি বা ফেডারেল পলিসি, সবকিছুর দিকে তাকালে ইসরায়েল ইজ ওয়ান অফ আমেরিকাস ফাইনেস্ট অ্যালাইস। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আপনি আজকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে ইউএস সেক্রেটারি অফ স্টেট রুবিও, হি সেড যে আমরা 400 এর কাছাকাছি স্টুডেন্টসের F1 ভিসা, স্টুডেন্ট যখন আমেরিকাতে পড়াশোনা করতে যায় তখন তার স্ট্যাটাস থাকে F1। তো আমরা সেই F1 ভিসাকে আমরা রিভোক করেছি, যার মধ্যে 5 জন বাংলাদেশি আছে। ঠিক আছে? সো ইসরায়েল আমেরিকার খুব ঘনিষ্ঠ অ্যালাই, তার প্রতি আমেরিকার সাপোর্ট থাকবে। সেটার পাশাপাশি আমেরিকা সারা ওয়ার্ল্ডে তাদের একটা দেশের প্রতি সাপোর্ট থাকলেও, কমিউনিটির প্রতি সাপোর্ট থাকলেও, তারা অন্যান্য দেশ বা অন্যান্য কমিউনিটির প্রতিও তাদের সাপোর্ট থাকে। ঠিক আছে? সো আপনি সরি, আপনার সেকেন্ড কোশ্চেনটা আমি মনে একটু ভুলে গিয়েছি। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল যেন? জি, মানে এটি বিশ্ব কিরকম সাংঘর্ষিক কিনা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সম্পর্ক উন্নয়ন চাচ্ছে, আবার আরেকদিকে এই যে একটা কষ্টনালী চলে এসেছে দূতাবাসের সামনে বিক্ষোভ করার জন্য। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ সো মাচ ফর রিমাইন্ডিং মি। পিসফুল ডেমনস্ট্রেশন মানুষ করতেই পারে, মানুষ মানুষের প্রপোজাল তুলে ধরতে পারে, একটা জিনিসের প্রতি মানুষ কম্প্যাশনেট হতে পারে, হুইচ ইজ ভেরি নরমাল। কিন্তু এটার মানে এই না যে আপনি এটার মানে বিশৃঙ্খল কাজ করবেন। এই বিশৃঙ্খল কাজ করলে তো অবশ্যই, এটা আমেরিকা কেন, এটা দুনিয়ার অন্যান্য যে সমস্ত ইউরোপিয়ান নেশনস আছে বা অন্যান্য দেশ আছে, তাদেরও তো পছন্দ হবে না। তারা এটা কি মেসেজ পাচ্ছে? আর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি যতটুকু বুঝি, যতটুকু আমার ফরেন ডিপ্লোমেসি সম্পর্কে নলেজ আছে, যে কোন একটা সার্টেন জিনিসের উপর বেসিস করে সম্পর্ক ভালো হয় না, সম্পর্ক খারাপ হয় না। সম্পর্ক উন্নয়নের জন্য একটা দেশের সাথে আরেকটা দেশের কি ধরনের, কিভাবে সে একে অন্যের প্রয়োজনে লাগতে পারে, দুইজনেরই ন্যাশনাল ইন্টারেস্টকে আপহেল্ড রেখে একজনের সাথে একজন কিভাবে কমন গ্রাউন্ডে কাজ করতে পারে, একজন আরেকজনের বিপদের সময় কিভাবে দাঁড়াতে পারে, এই ধরনের অনেক কিছুর আন্ডারস্ট্যান্ডিং এ, প্লাস জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স এখানে আছে, জিওগ্রাফিক্যাল একটা বিষয় আছে, যে এই দেশের কি বলে, এই দেশের পজিশনটা কোথায় ওয়ার্ল্ড ম্যাপে, সে কি ধরনের রোল প্লে করতে পারে। যেমন আপনি দেখবেন যে টার্কি ইজ আ ভেরি গুড এক্সাম্পল, রাইট? It connects, two continents, right? And Turkey is having good relation with America. At the same time, they are very vocal about Palestine. ঠিক আছে? So এগুলার উন্নয়ন করার কিছু প্যারামিটারস আছে, কিছু ওয়ে আছে, কিছু নিয়ম আছে, সেগুলোকে সামনে রেখে এটাকে উন্নয়ন করা যেতে পারে, সামনের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ। জনাব আবু তাহের।
জি ওই একই প্রশ্ন, জি। না, ওই জি একই বলেন। প্রশ্নই যেটি আমি দুজনের কাছে করেছিলাম। যে আমি একই প্রশ্ন আমি করেছিলাম দুজনের কাছেই, যে আপনাকে দিয়ে আমি শেষ করছি, যে এই যে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং মার্কিন দূতাবাসের পক্ষ আমি থেকে ট্রাভেল কশনারি দেওয়া হয়েছে, এবং হচ্ছে যে এটি কি আমি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক। জি। আমি আপনাকে বলি, আরব দেশগুলোতে কিন্তু সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, ওই সমস্ত দেশে কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হয় না। এটা বাংলাদেশে কেন সৃষ্টি হচ্ছে? বাংলাদেশে কিছু উচ্ছৃঙ্খলতা আছে, কিছু মানুষ আছে, নাই যে তা না। আপনি দেখেন জুলাই গণঅভ্যুত্থানের আগে সর্বপ্রথম টার্গেট নিল কি? আমেরিকা এবং ইন্ডিয়া এম্বাসিতে হামলা করবে। এটা যখন ইনফরমেশন আমাদের গোয়েন্দা সংস্থা পেয়ে গেছে, তখন তারা সাথে সাথে করলো কি, আমরাও মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম, ভাই যত দ্রুত সম্ভব আগে আমেরিকা এম্বাসি এবং ইন্ডিয়ান হাই কমিশন এটা সেভ করার ব্যবস্থা করেন। কিন্তু এই আমেরিকা এম্বাসি এবং ইন্ডিয়া এম্বাসির উপরে বারবারই হামলা হওয়ার চেষ্টা হয়, এবং এটা কিছু স্বার্থন্বেষী মহল, অর্থাৎ তারা চায় না এই বাংলাদেশের লোক ভালো থাকুক, বাংলাদেশের লোক ভালোভাবে বাঁচুক। এটা কিছু আপনার, আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের অনেকে আছে শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদেরকে আসে, আমাদেরকে আপনার হলো ক্ষতিগ্রস্ত করার জন্য। ঠিক তদ্রুপ আমাদের যে ইন্ডিয়ান বন্ধুরা, ওনারা যদি ওনাদের দায়িত্বটুকুর মধ্যে যদি ওনারা ঠিক মতো ওনাদের দায়িত্ব পালন করত, তাহলে আজকে আমাদের দেশ কিন্তু এই সংকটের মধ্যে পড়তো না, এই গণতন্ত্র বিহীন এই অবস্থায় চলতো না। কারণ গত 15 বছর এই আমাদের একচেটিয়া ভারত আওয়ামী লীগের ফ্যাসিজমকে সাপোর্ট দেওয়ার কারণে, জনগণের সাথে তাদের সম্পৃক্ত না থাকার কারণে মানুষের কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান এম্বাসির উপরে, বা ইন্ডিয়ান রাষ্ট্রটার উপরে, ইন্ডিয়ান সরকারের উপরে, ইন্ডিয়ান এজেন্সির উপরে। কিন্তু এইখানে সবাই জেনে গেছে, সবাই জানতে পেরেছে যে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে গেছে ইন্ডিয়ার ছত্রছায়া শেখ হাসিনা। কারণ শেখ হাসিনাকে একচেটিয়া সাপোর্ট দেওয়ার কারণে এই ইন্ডিয়ার উপরে হামলা। এখন যেরকম আপনার ইসরায়েলের উপরে একচেটিয়া আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট দেওয়ার কারণে আপনার এখন আমেরিকান এম্বাসি অনিরাপদ হয়ে পড়েছে, অর্থাৎ মানুষ সেন্টিমেন্টাল হয়ে গেছে। কিন্তু এটা অন্তত অন্যান্য দেশে এরকম সেন্টিমেন্টাল হয় নাই, যেটা শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে সেটা আমাদের বাংলাদেশে এই জিনিসটা আমরা কাম্য মনে করি না। কারণ আমেরিকা, ইন্ডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন এরা আমাদের রাষ্ট্রের ডেভেলপমেন্টের স্বার্থে এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে এদের সাথে আমাদের মিশে গেছে ডিপ্লোম্যাটিক সিস্টেমে। এরা আমাদের দেশকে ডেভেলপ করার জন্য এরা কাজ করেছে, এরা আমাদের দেশের মানুষের জীবনমান উন্নত হওয়ার জন্য এরা কাজ করেছে, এবং এখনো তাদের সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছে। ঠিক তদ্রুপ আমি মনে করি আমাদের দেশের যে সমস্ত স্বার্থন্বেষী মহল যারা না বুঝে এই উচ্ছৃঙ্খলতাগুলো করতেছে, তাদেরকে এই উচ্ছৃঙ্খলতা থেকে সরে আসতে হবে। তা না হলে আমি সরকারকে বলবো অতি দ্রুত তাদের বিরুদ্ধে যারা এই উচ্ছৃঙ্খলতার সাথে সম্পৃক্ত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের ব্যবস্থায়, আইনের হাতে সোপর্দ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো। যে একটা লোকের জন্য, 10টা লোকের জন্য আমার পুরো দেশ কলঙ্কিত হইতে পারে না, আমার দেশ কখনো ক্ষতিগ্রস্ত হইতে পারে না। এই রাষ্ট্র 18 কোটি জনগণের রাষ্ট্র। 10টা লোকের জন্য, যেভাবে শেখ হাসিনার জন্য এই দেশ একটা গণতন্ত্রবিহীন গত 15 বছর যেভাবে জোর করে ফ্যাসিজম ভাবে শেখ হাসিনা ক্ষমতা দখল করে রাখছিল, ঠিক তদ্রুপ আমরা মনে করি 10টা লোকের জন্য আমার এই দেশ অনিরাপদ হতে পারে না, এবং আমেরিকা উদ্বেগ জানাইতে পারে না। আমেরিকান হাই কমিশন যেভাবে উদ্বেগ জানাইছে, ভারতীয় হাই কমিশন যেভাবে উদ্বেগ জানাচ্ছে, এবং বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন যেভাবে উদ্বেগ জানাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য মঙ্গলময় নয়। আমরা মনে করি এদেশের মানুষ ভালোভাবে থাকুক, ভালোভাবে বাঁচুক, এবং তাদের সন্তান ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার ব্যবস্থা করুক। কিন্তু আমেরিকার সাথে আমাদের কোনো সম্পর্কের কোনো ফাটল ধরানো যাবে না। এবং আমেরিকানরা আমরা মনে করি আমাদের বন্ধু, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ডিয়ানরা আমি মনে করি তারা আমাদের জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, কোনো দলের সাথে না, কোনো ফ্যাসিজমের সাথে না। তাদের যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে, পাকিস্তান কোন অন্যান্য দেশ কোন, আমরা প্রতিটা রাষ্ট্রকে আমরা ওয়েলকাম জানি আমাদের দেশে। বিনিয়োগ থেকে শুরু করে আমাদের দেশ শান্তিপূর্ণ একটা দেশ, আমাদের দেশে কোনো অনিরাপদের পরিস্থিতি এখনো হয় নাই। এটা হয়তো 2-1টা লোক এটা ঘোষণা দিছে,
এবং সেই জিনিসটা ফেসবুকে ছড়ায় পড়েছে। আমরা যারা এই ফেসবুক ইউজ করে আজকে সেন্টিমেন্টাল হচ্ছি, কিন্তু সেই ফেসবুকে তো আমেরিকানরা নিয়ন্ত্রণ করতেছে, তাই না? তো তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের প্রতিবাদ জানানো বা এই ধরনের কথাবার্তা বলা এটা নিন্দনীয় কাজ, এবং এই ধরনের কথা এবং এই ধরনের উচ্ছৃঙ্খলতা আচরণের জন্য যেই করবে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক। আমি এটা ধন্যবাদ। সরকারের কাছে জোর দাবি জানাবো। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ Thank জনাব you আবু আপনাদেরকে। তাহের। অসংখ্য ধন্যবাদ জনাব। জি, আমি অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ধন্যবাদ সাহেবকেও জনাব আবু ধন্যবাদ তাহের জানাই। এবং প্রফেসর সাহেব, আসসালামু আলাইকুম। জি, জি, ধন্যবাদ জনাব আবু তাহের এবং ধন্যবাদ আসসালামু জনাব আলাইকুম, থ্যাংক ইউ। ফাহাদ বিন জাহেদ। আসসালামু আলাইকুম। জি। জি, আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের অসংখ্য মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আজকের এই আলোচনা অনুষ্ঠানে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল আমাদের আয়োজন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। শুভরাত্রি। ভাই লাস্ট ইয়েটা আবার দেন একটু, হ্যাঁ, মানে এন্ডিংটা আবার একবার দেন ভাই, মানে লাস্ট ইয়েটা আবার দেন। আপনাকে সুপ্রিয়, দাঁড়ান, ভুল করি আপনাকে ফিনিশিংটা আবার দিব। ওকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের আলোচনা শোনার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।